খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। তাঁর অস্ট্রিয়া সফর ঐতিহাসিক এবং অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। বিমস্টেকের বিদেশ মন্ত্রীদের দ্বিতীয় সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এক উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের ডেঙ্গু মোকাবিলা প্রস্তুতি খতিয়ে দেখেছেন। ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হচ্ছে আজ। ইউরোকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে তার অস্ট্রিয়া সফর ঐতিহাসিক এবং অত্যন্ত ফলপ্রসূ। সোশ্যাল সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, এই সফর দু দেশের মধ্যে সৌহার্দ্যের সম্পর্ককে নতুন মাত্রা দেবে। ভিয়েনায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আনন্দিত। শ্রী মোদী চ্যান্সেলর কার্ল নেমার, অস্ট্রিয়ার সরকার এবং জনসাধারণকে তাদের আতিথেয়তা এবং উষ্ণতার জন্য কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ও অস্ট্রিয়ার মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে তা শুধু সরকারি উদ্যোগে তৈরি হয় না, এই সম্পর্ককে শক্তিশালী করতে জনগণের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। ভিয়েনায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ভারত এবং অস্ট্রিয়া ভৌগোলিকভাবে দুটি ভিন্ন প্রান্তে অবস্থিত, তবে উভয় দেশের মধ্যে অনেক মিল রয়েছে। গণতন্ত্র আমাদের দুই দেশকে এক জায়গায় নিয়ে এসেছে। স্বাধীনতা, সমতা, বহুত্ববাদ এবং আইনের শাসনকে মেনে চলা আমাদের অভিন্ন মূল্যবোধ। উভয় দেশই বহুসাংস্কৃতিক ও বহুভাষিক। তিনি বলেন, এই মূল্যবোধ প্রতিফলনের একটি বড় মাধ্যম নির্বাচনী প্রক্রিয়া। অস্ট্রিয়ায় কয়েক মাসের মধ্যে নির্বাচন হবে। ভারতের মানুষ সম্প্রতি গণতন্ত্রের উৎসব উদযাপন করেছে। সাম্প্রতিক নির্বাচনে ভারতে 65 কোটি মানুষ ভোট দিয়েছেন। এটিই ভারতের নির্বাচনী গণতন্ত্রের শক্তি। প্রধানমন্ত্রী বলেন, ভারত বিশ্বকে বুদ্ধ দিয়েছে, যুদ্ধ নয়। ভারত বিশ্বকে সবসময় শান্তি ও সমৃদ্ধির পথ দেখিয়েছে। 41 বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফরে গেলেন। ভারত ও অস্ট্রিয়া পারস্পরিক বন্ধুত্বের 75 বছর উদযাপন করছে। প্রধানমন্ত্রী এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেমার গতকাল ভিয়েনায় হফবুর্গ প্যালেসে দুদেশের সিইওদের নিয়ে আয়োজিত এক বৈঠকে যোগ দেন। প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরিবেশ বান্ধব ক্ষেত্র, নতুন প্রযুক্তি, ফিনটেক, স্টার্টআপ এবং উদ্ভাবন সহ একাধিক ক্ষেত্রে ভারত ও অস্ট্রিয়ার কোম্পানিগুলি একযোগে কাজ করার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন শ্রী মোদী। ভারতে বিনিয়োগ করার জন্য প্রধানমন্ত্রী সেদেশের কোম্পানিগুলিকে আহ্বান জানান। এর আগে শ্রী মোদী নেইমারের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্টার্টআপ, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন, সাংস্কৃতিক সহযোগিতা ও মানুষের মধ্যে যোগাযোগ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন। পরে এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে। আক্ষেপের সুরে তিনি বলেন, এটি যুদ্ধের সময় নয়। मैंने और चांसलर नेहमर ने विश्व में चल रहे विवादों, चाहे यूक्रेन में संघर्ष हो या पश्चिम एशिया की स्थिति, सभी पर विस्तार में बात की है। मैंने पहले भी कहा है कि यह युद्ध का समय नहीं है। समस्याओं का समाधान रणभूमि में नहीं हो सकता। कहीं भी हो, मासूम लोगों की जान की हानि स्वीकार्य नहीं है। প্রধানমন্ত্রী গতকাল ভিয়েনায় অস্ট্রিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ফন ডেয়ার ফেলেনের সঙ্গে সাক্ষাৎ করেন। আন্তর্জাতিক এবং দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করবেন। কেন্দ্রীয় বাজেটের জন্য তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করবেন তিনি। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি এবং অন্যান্য সদস্যরা এই বৈঠকে যোগ দেবেন। উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশন চলতি মাসের 22 তারিখ শুরু হবে। পরদিন 23 তারিখ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় 2024-25 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেকের বিদেশ মন্ত্রীদের দ্বিতীয় সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই অনুষ্ঠানে বিমস্টেকের বিদেশ মন্ত্রীদের স্বাগত জানাবেন। বিমস্টেক গোষ্ঠীর সদস্যদের বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, যোগাযোগ, বাণিজ্য এবং বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত ও জোরদার করার সুযোগ দেবে এই সম্মেলন। বিদেশমন্ত্রীদের প্রথম সম্মেলন গত বছরের জুলাইয়ে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়। সংযুক্ত আরব আমিরশাহিতে কাজে গিয়ে গুরুতর অসুস্থ ভারতীয় নাগরিক সিবিমন বাবুকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আবুধাবির ভারতীয় দূতাবাস যথাসম্ভব সাহায্য করছে। চলতি বছরের গোড়ার দিকে ওই ব্যক্তি ভিজিট ভিসায় আমিরশাহী যান। স্থানীয় এক রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করছিলেন তিনি। 22 এপ্রিল হৃদরোগে আক্রান্ত হন। ভারতীয় দূতাবাসের তরফে তার চিকিৎসার সহায়তার পাশাপাশি পাসপোর্টটিও নিয়োগকর্তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
বর্তমানে যেসব জেলা ও রেফারেল হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করা হয়েছে সেগুলি আগের মতোই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ সাহায্য পাবে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই মর্মে চিঠি দিয়েছেন স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র। জেলা হাসপাতালগুলিকে নতুন মেডিকেল কলেজ খোলার জন্য কেন্দ্রীয় অর্থ সাহায্যের প্রকল্প 2014 চালু হয়। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে সরকার মেডিকেল কলেজের সংখ্যা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে দেশে মেডিকেল কলেজের সংখ্যা 706। এর মধ্যে 157টি মেডিকেল কলেজ তৈরি হয়েছে জেলা ও রেফারেল হাসপাতালে। 108টিতে কাজ শুরু হয়েছে, 40টি রয়েছে উচ্চাকাঙ্ক্ষী জেলায়। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। দেশের ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রসাদ নাড্ডা গতকাল নতুন দিল্লিতে মন্ত্রকের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে পৌরোহিত্য করেন। সাংবাদিকদের মন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলা ও ব্যবস্থাপনায় মন্ত্রক কিছু কর্মসূচি তৈরি করছে। এ বিষয়ে কেন্দ্র রাজ্যগুলির সঙ্গে একযোগে কাজ করছে। নাড্ডা জানান, মন্ত্রক খুব শীঘ্রই 24 ঘন্টার হেল্পলাইন নম্বর চালু করতে চলেছে। আগামী 4-5 দিন রাজ্যগুলিকে এই ধরনের হেল্পলাইন নম্বর চালু করার আবেদন জানানো হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় শিক্ষা এবং আবাস ও নগর উন্নয়ন মন্ত্রক ছাড়াও ডেঙ্গু প্রভাবিত রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসবে সরকার। পশ্চিমবঙ্গ সহ 7 রাজ্যের 13টি বিধানসভা আসনের গতকাল উপনির্বাচনে ভোট পড়েছে গড়ে প্রায় 65%। এর মধ্যে সবথেকে বেশি 82% ভোট পড়েছে তামিলনাড়ুর বিক্রবান্ডি আসনে, সবথেকে কম 50%-এর কাছাকাছি ভোট পড়েছে উত্তরাখণ্ডের বদ্রীনাথে। পশ্চিমবঙ্গে যে 4টি আসনে ভোট নেওয়া হয় তার মধ্যে মানিকতলায় সবথেকে কম 51.39 এবং রায়গঞ্জে সবথেকে বেশি 67.12% ভোট পড়ার খবর পাওয়া গেছে। রানাঘাট দক্ষিণ এবং বাগদায় ভোট পড়েছে 65%-এর বেশি। ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হচ্ছে আজ। ওই রাজ্যের নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী গতকাল আগরতলায় সাংবাদিক সম্মেলনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন। এই অনুযায়ী ভোট গ্রহণ আগামী 8ই আগস্ট, গণনা 12ই আগস্ট। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মোট আসন রয়েছে 6,900-রও বেশি। 8টি জেলা পরিষদের আসন সংখ্যা 116, 35টি পঞ্চায়েত সমিতিতে আসন 423 এবং 606টি গ্রাম পঞ্চায়েতে মোট আসন 6,372। মোট ভোটদাতার সংখ্যা 12,95,000-এর বেশি। নাগপুরের ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট নিডির প্রাক্তন অধিকর্তা সহ 10 জনের বিরুদ্ধে দুর্নীতির 3টি পৃথক মামলা রুজু করেছে সিবিআই। বিভিন্ন সরঞ্জাম কেনার প্রক্রিয়ায় এই দুর্নীতির তদন্তে মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার ও দিল্লির 17টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। আসামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও 27টি জেলায় 14 লক্ষেরও বেশিরভাগ মানুষ দুর্ভোগে রয়েছেন। কৃষি জমি থেকে শুরু করে সড়ক পরিকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত। গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 5 জন। উত্তরাখণ্ডের চামোলি জেলায় পাতালগঙ্গা লাংসি টানেলের কাছে মারাত্মক ধস নামায় বদ্রীনাথ যাত্রা স্থগিত হয়ে গেছে। এর আগে যোশীমঠের কাছে ধসের জন্য যাত্রা বন্ধ করে দেওয়া হয়। অমরনাথ তীর্থযাত্রীদের আরও একটি দল জম্মুর ভগবতীনগর যাত্রীনিবাস থেকে পবিত্র গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ সকালে 191টি গাড়ি করে 4,885 জন তীর্থযাত্রী অমরনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। 1894 জন বালতালের পথে এবং 2,991 জন পহেলগাঁওয়ের পথে যাত্রা করছেন। ফৌজদারি আইনের 125 নম্বর ধারার অধীনে মুসলিম মহিলারা বিবাহ বিচ্ছেদের পর তার স্বামীর কাছ থেকে খোরপোশের দাবি করতে পারেন বলে শীর্ষ আদালত জানিয়েছে। এই ধারার অধীনে বিবাহ বিচ্ছিন্ন স্ত্রীকে খোরপোশ না দেওয়ার জন্য প্রাক্তন স্বামী শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি বি.ভি. নাগারত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মেসির বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়ে বলেছেন, মুসলিম মহিলা বিবাহ বিচ্ছেদ অধিকার সংরক্ষণ আইন 1986-র ধর্মনিরপেক্ষ আইনের ঊর্ধ্বে উঠতে পারে না। তপশিলি জাতি ও উপজাতি সাবপ্ল্যানের 2টি পৃথক তহবিল থেকে অর্থ সরিয়ে তা পশ্চিমবঙ্গের 5টি প্রকল্পে ব্যবহার করা নিয়ে তা কর্ণাটকের 5টি প্রকল্পে ব্যবহার করা নিয়ে সে রাজ্যের সরকারের কাছ থেকে প্রতিবেদন চেয়েছে জাতীয় তপশিলি কমিশন। সংবাদ মাধ্যম থেকে এই বিষয়টি গোচরে আনে কমিশনের কাছে। আগামী 7 দিনের মধ্যে বিস্তারিতভাবে এই প্রতিবেদন জমা দিতে হবে বলে খবর। ইংল্যান্ড উয়েফা ইউরো কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। ডর্টমুন্ডে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে দেয়। ইংল্যান্ডের পরিবর্তক খেলোয়াড় ওলি ওয়াটকিন্স খেলায় 90 মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন। নেদারল্যান্ডসের পক্ষে 7 মিনিটের মাথায় জাভি সিমস গোল করে দলকে এগিয়ে নেন। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন পেনাল্টি থেকে গোল করে খেলার সমতা ফেরান। আগামী 15 জুলাই ইংল্যান্ড ফাইনাল ম্যাচে স্পেনের মুখোমুখি হবে।
শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। তার অস্ট্রিয়া সফর ঐতিহাসিক এবং অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। বিমস্টেকের বিদেশ মন্ত্রীদের দ্বিতীয় সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এক উচ্চ পর্যায়ের বৈঠকে দেশে ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখেছেন। ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হচ্ছে আজ। ইউরো কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে উঠেছে। খবর শেষ হলো।